আমন্ত্রণ প্রবাসের সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। সৌদি আরবে পৌঁছেছেন 40,000-এর বেশি বাংলাদেশি হজযাত্রী। দ্রুততম সময় সবচেয়ে বেশি হজযাত্রী পাঠানোয় সৌদি আরব অন্তর্বর্তী সরকারের প্রশংসা করলেও লাগেজ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। এরই মধ্যে এক নারী সহ 6 বাংলাদেশি হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। সৌদি আরবের মক্কা থেকে মোহাম্মদ ফিরোজের তথ্য চিত্রে রিপোর্টে বিস্তারিত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 4 অথবা 5 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। মুসলমানদের ফরজ এই ইবাদতকে সামনে রেখে গেল 29 এপ্রিল 358 জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। বাংলাদেশ থেকে এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন 40,000-এর বেশি হজযাত্রী। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইট যাবে আগামী 31 মে। একক দেশ হিসেবে দ্রুততম সময়ে সবচেয়ে বেশি হজযাত্রী প্রেরণ করে প্রশংসা করে আছে অন্তর্বর্তী সরকার। তবে রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় লাগেজ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। সময়মতো লাগেজ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেক হজযাত্রী। অন্যান্য বছর আমাদের লাকিজগুলা হাজি সাহেবরা হোটেলে আসার সাথে সাথেই লাকিজগুলা চলে আসতো। বছর লাকিজগুলো আসতে একটু দেরি হচ্ছে। লাকিসের যে ওয়্যার হাউসটা যেখানে করেছেন এটা মোটামুটি হেরেম শরীফ থেকে অনেক দূরে, প্রায় 7-8 কিলোমিটার দূরে। হাজি সাহেবরা কারো লাকিস মিস হইলে ওখানে যাওয়া আসাটা হাজি সাহেবদের জন্য অনেক বাধারসন। ওমরা পালন ও মিনা আরাফা সহ পবিত্র স্থানগুলো পরিদর্শনের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা। উমরা করা অবস্থায় হেরামের কাছে গিয়ে তাওয়াফ করেছি। তারপরে আমরা চেষ্টা করছি যে হেরামের ভিতরে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, এই কাজগুলি করছি। কারণ হলো যে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড যেন আমরা এখানে ধর্মীয় কাজে ব্যয় করতে পারি। লাগেজ ব্যবস্থাপনায় অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব। লাগেজের ম্যানেজমেন্টটা থেকে আরো সক্রিয় এবং সুন্দর ব্যবস্থা করা উচিত আমি মনে করি, যাতে করে এক হোটেলের লাগেজ অন্য হোটেল না যায়। যে হজযাত্রী যে হোটেলের বসবাস করেন, যে লাগেজ ম্যানেজমেন্টের থিম হলো এটা, যে থিম হলো হজযাত্রী পৌঁছার আগে তার লাগেজ পৌঁছে যাবে তার হোটেলে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী 10 জুন আর শেষ ফিরতি ফ্লাইট আগামী 10 জুলাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইতালির ভাসমান শহর ভেনিসে প্রবেশে নয়া নিয়ম চালু করেছে জর্জিয়া মেলোনি সরকার। এখন থেকে শহরের মূল ভূখণ্ডে প্রবেশের জন্য পর্যটকদের গুনতে হচ্ছে 10 ইউরো। তবুও ভেনিসে পর্যটকের ভিড় কমেনি, বরং গরমের শুরুতে বাড়ছে দেশি বিদেশি ভ্রমণপ্রেমীর সংখ্যা। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দৃষ্টিনন্দন ও অনিন্দ্য সুন্দর এই শহরটির নাম ভেনিস। ইতালির বিখ্যাত এই সিটি ভাসমান শহর নামে পরিচিত। এটি ইউরোপের এমন একটি শহর যেখানে পর্যটকদের যাতায়াত করতে হবে হেঁটে কিংবা নৌকার মাধ্যমে। মোটর চালিত যানবাহন নেই কালো ধোঁয়াও, তাই দূষণও নেই। তাই তো শান্ত সুন্দর ইতালির এই শহরটিতে দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। এমন আবহে ভ্যানিসে প্রবেশের মূল্য 5 থেকে 10 ইউরো করেছে জর্জিয়া মেলোনি সরকার। শহরটির রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধি ও পর্যটকদের সীমিত করতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। তবে স্থানীয় বাসিন্দা ও ভ্যানিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ফি দিতে হবে না। Per informare di questo sistema è prevista una campagna di comunicazione mondiale molto importante che racconterà l'entrata in funzione del sistema e il suo funzionamento, al fine di consentire a tutti di conoscerne la effettiva entrata in funzione e le modalità di funzionamento. ইতালি সরকারের এই সিদ্ধান্তে ভ্যানিসের সৌন্দর্য কাছ থেকে দেখার পর্যটকদের আগ্রহের কোনো ফাটা পড়েনি। উল্টো গরমের শুরুতে ভ্যানিসে দেখা যাচ্ছে টুরিস্টদের উপচে পড়া ভিড়। 10 ইউরো আসলে এটা কোনো ব্যাপার না। যারা ঘোরে, যারা এই পৃথিবীর সৌন্দর্য দেখে, তাদের কাছে মেন লক্ষ্যটাই হচ্ছে সৌন্দর্য দেখা, উপভোগ করা। আমরা ঘুরতে আসছি মিলান শহর থেকে। এখানে যতই গরম বাড়ে ততই এখানে টুরিস্টের আনাগোনা বেড়ে যায়। সেই অংশ হিসেবে আমরাও এখানে ঘুরতে আসলাম।
18 এপ্রিল থেকে 17 জুলাই পর্যন্ত এই বর্ধিত ফি প্রদান করে শহরটিতে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা। রোববার প্রেস ক্লাব কার্যালয়ে প্রতিযোগিতায় দাবায় চ্যাম্পিয়ন হন চ্যানেল এস এর বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান আর রানার্স আপ হন শামীম আহমেদ। ক্যারামে চ্যাম্পিয়ন হন মোহাম্মদ আতিকুর রহমান, রানার্স আপ ব্যারিস্টার মাহবুবুর রহমান। জান্নাতুল ফেরদৌস তুলি লুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন রানার্স আপ বদরুজ্জামান বাবুল। মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে ও তাইসির মাহমুদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, সাংবাদিক আবু মুসা হাসান ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ। সৌদি বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে জেদ্দায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং আমিনুল ইসলাম, শেখ মোস্তাক আহমেদ ও সাখাওয়াত হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় 19 সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়। সমন্বয়কদের মতামতের ভিত্তিতে আব্দুল মান্নানকে আহ্বায়ক ও হাজী সালাউদ্দিন ভুইয়াকে সদস্য সচিব এবং শফিউল আলম মনিরকে সদস্য করে 3 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন কবির আহমেদ, এ কে আজাদ, ফরহাদ মাসুদ রানা, আব্দুল্লাহ মোহসিন, ইশতিয়াক আহমেদ দুলাল সহ অনেকে। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরে রিয়াদ পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে প্রিন্স সালমানের সঙ্গে বৈঠকও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে বিনিয়োগ চুক্তি ও অস্ত্র বিক্রিকে প্রাধান্য দিয়েছেন তিনি। সৌদি সফর শেষে কাতার এবং আমিরাত সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের তালিকায় নেই ইসরায়েলের নাম। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেও প্রথম রাষ্ট্রীয় সফরে আবারও সৌদি আরবকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান যখন সৌদি আকাশসীমায় প্রবেশ করে তখন সেটিকে যুদ্ধ বিমান দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব। মঙ্গলবারই সৌদি যুবরাজ প্রিন্স সালমানের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বারোপ করেন অর্থনৈতিক বিনিয়োগ আকর্ষণ ও বাণিজ্য চুক্তি সইয়ের উপর। সৌদি সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট বুধবার যাবেন কাতারে, বৃহস্পতিবার যাবেন সংযুক্ত আরব আমিরাতে। তবে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের তালিকায় নেই ইসরায়েলের নাম। ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবেও বেছে নিয়েছিলেন সৌদি আরবকেই। সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা ক্ষমতায় এসে প্রথম বিদেশ সফরের জন্য যুক্তরাজ্য, কানাডা কিংবা মেক্সিকোকে বেছে নেন। রাষ্ট্রীয় সফরে সৌদি আরব আসলেও পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য ইতালি ও ভ্যাটিকান সিটিতে সংক্ষিপ্ত সফর করেছেন ডোনাল্ড ট্রাম্প। আসমাতুলি, নিউজ 24। দেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন রাজনীতিবিদরা। মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেন তারা। বলেন, দেশি বিনিয়োগের চেয়ে বিদেশি বিনিয়োগেই বিডার আগ্রহ বেশি। এসব ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সবার উপরে রাখার তাগিদ দেন তারা। জুলাই সনদের মতো একটি আর্থিক খাত বিষয়ক সনদ করা যায় কিনা তা ভেবে দেখার অনুরোধও জানান রাজনীতিবিদরা। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্টের লক্ষ্যে ইনভেস্টমেন্ট সামিট, ইলন মাস্কের স্টারলিংকের নিবন্ধন, নাসার সঙ্গে চুক্তি এবং চট্টগ্রাম বন্দরে ডেনমার্ক ভিত্তিক এপি মোলার মায়েস্কের বিনিয়োগ, এসব কর্মকাণ্ড ইতিবাচক আলোচনায় আনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে। পাশাপাশি প্রকৃত বিনিয়োগ কেন্দ্রিক ছিল ভিন্ন আলোচনা। তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে এফডিআই এর নিট প্রবাহ ছিল 86 কোটি 10 লাখ ডলার। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল 116 কোটি 40 লাখ ডলার। এ হিসেবে জুলাই থেকে মার্চ 9 মাসে এফডিআই এর নিট প্রবাহ কমেছে 26%। আবার চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে মূলধনী যন্ত্র আমদানি বাবদ অর্থ পরিশোধ হয়েছে 152 কোটি 15 লাখ 50 হাজার ডলার। গত অর্থ বছরের একই সময়ে যা হয়েছিল 213 কোটি 33 লাখ ডলার। অর্থাৎ মূলধনী যন্ত্র আমদানি কমেছে 28.68%। এমন বাস্তবতার মধ্যেই টেকসই বিনিয়োগ নিশ্চিতে মঙ্গলবার রাজধানীতে বিডা ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আলোচনায় নেতারা বিনিয়োগের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অনেক প্রবাসী আছে যারা দেশে বিনিয়োগ করতে চায় না,
কারণ বিনিয়োগ লাভের জন্য। তার মানে সম্পদ, মূলধন এগুলো যদি সে সেফটি সিকিউরিটি দিতে না পারে, তাহলে কোনোদিন কেউ এখানে দেশি বিনিয়োগকারী বলেন, বিদেশি বিনিয়োগকারী কেউ আসবে না। এইরকম যেখানে স্থানীয় বিনিয়োগের পরিবেশ রুদ্ধ, সেখানে কেবলমাত্র যদি বিদেশি বিনিয়োগ আমরা ভাবি, সেই বিদেশি বিনিয়োগ কিন্তু প্রযুক্তি হস্তান্তর, মানে পুঁজির পুনর্বিনিয়োগের প্রশ্ন, এবং এটা ভালো মতো ঘটাতে পারবে না। নেতারা বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা কমলে বিদেশি বিনিয়োগ বাড়বে। সম্পদ ও মূলধনের নিরাপত্তা না পেলে বিনিয়োগ আসবে না বলেও মত দেন নেতারা। পলিটিক্যাল জায়গা থেকে, কমিটমেন্টের জায়গা থেকে একটা জুলাই সনদ হওয়ার কথা, সেই ক্ষেত্রে একটা ফাইন্যান্সিয়াল সনদ হতে পারে কিনা, যাতে হলো সবগুলো পলিটিক্যাল পার্টির একটা কমিটমেন্ট থাকে। বিনিয়োগের বিনিময়ে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের বোধ, বিশ্বাস, কৃষ্টি, কালচার, এগুলি কি হুমকির সম্মুখীন হবে কিনা সেই বিষয়ের শঙ্কা মানুষের মধ্যে কাজ করছে। এ সময় বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, জাতীয় স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না তার সংস্থা। আমরা এরকম কোনো ডিসিশন অবশ্যই নিব না যেটা আসলে ন্যাশনাল ইন্টারেস্টের সাথে কনফ্লিক্টিং হয়। সভায় 17টি রাজনৈতিক দলসহ বিডা, বেজা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশে বিনিয়োগের নামে এক ধরনের সার্কাস হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচিত সরকার ও স্থিতিশীল দেশ ছাড়া কেউ বিনিয়োগে আগ্রহী নয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। বাংলাদেশে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে, আর এখানে আমাদেরকে বিনিয়োগের কি বলে একটা সার্কাস দেখানো হচ্ছে। যতদিন বাংলাদেশে নির্বাচিত সরকার না আসবে, কোনো বিনিয়োগ, বাংলাদেশে কোনো বিনিয়োগকারী সেই রিস্ক এখানে নেবে না। এটা ওয়ার্ল্ড ওয়াইড বিনিয়োগের চিত্র হচ্ছে। এটা তারা দেখতে চাইবে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার আছে কিনা, নির্বাচিত স্থিতিশীল সরকার আছে কিনা। বিনিয়োগ কোনো শর্ট টার্ম ব্যাপার না, এটা লং টার্ম ব্যাপার। নিবন্ধন স্থগিতের মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনরায় রাজনীতিতে ফেরার পথ রুদ্ধ হয়ে গেল, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, একটানা 16 বছর ক্ষমতায় থাকার স্বাদই দলটিকে চূড়ান্ত স্বৈরাচার হওয়ার রসদ জুগিয়েছে, যার দায় দলটির নেতৃত্বে থাকা রাজনীতিবিদদেরই বহন করতে হবে। শাহ আলী জয়ের প্রতিবেদন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বৈষম্যবিহীন ছাত্র আন্দোলনের নেতারা এবং পরবর্তীতে সেই আন্দোলন থেকে উঠে আসা দল এনসিপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো দাবি জানিয়ে আসতে থাকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার। সবশেষে এই দাবি বাস্তবায়নে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের কর্মীরা। 3 দফা দাবিতে প্রথমে যমুনার সামনে এবং পরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এই ধারাবাহিকতায় শনিবার আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করে সরকার। সোমবার এ নিয়ে প্রজ্ঞাপন প্রকাশের পরপরই দলটির নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় একটানা 16 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সুযোগে স্বৈরাচার হয়ে ওঠা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? বিশ্লেষকরা বলছেন, সহসা প্রকাশ্যে রাজনীতিতে ফেরার সুযোগ নেই দলটির। সাময়িকভাবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত তো হলোই, তো কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগের যারা নেতা কর্মী, কিছু নেতা কর্মী হয়তো দল ত্যাগ করে অন্য দলের দিকে যেতেও পারে। এই ধরনের একটা পিরিয়ডে আওয়ামী লীগ একটা ব্রিদিং স্পেস, লম্বা একটা ব্রিদিং স্পেস পেলে তার জন্য আত্মবিশ্লেষণ করাটা সহজ হবে, এবং সে তার শক্তিটাকে রিগেইন করা তার জন্য সহজ হবে। অবশ্যই এটা তার জন্য একটা অসম্মানজনক। নির্বাচনের মাধ্যমে 4 বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসা আওয়ামী লীগের কেন এমন পরিণতি? পতনের কয়েক মাস আগেও এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে ধরনের আস্ফালন আমরা দেখেছি, ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোকে যেভাবে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং বিএনপিকে তাদের নিবন্ধন বাতিল থেকে শুরু করে নানা ধরনের যে ধরনের হুমকি তারা দিয়েছেন, এটা ওই সময়ে মানুষ স্বাভাবিকভাবে নেয়নি। ভিন্ন ফরম্যাট কিংবা নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের যে স্বপ্ন দেখছেন কেউ কেউ, সেই সম্ভাবনাকেও নাকচ করছেন বিশ্লেষকরা। শেখ হাসিনা অনেকের কাছে খুবই ঘৃণিত। আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শে যারা বিশ্বাস করেন তাদের কাছে শেখ হাসিনা, শেখ পরিবারের সদস্যরা হচ্ছেন রাজনীতির আইডল। আমাদের বাংলাদেশে আমরা 11 সময় আমরা দেখেছি এরকম সংস্কারবাদী পন্থী বিএনপি, অমুক তমুক দল, রাজনৈতিক দল, এগুলো আমরা দেখেছি। কিন্তু
চূড়ান্ত বিচারে এগুলো কোনোটাই কিন্তু মানে টিকে থাকতে পারে না। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু করেছিল নির্বাচন কমিশন। এ পর্যন্ত 55টি রাজনৈতিক দল ইসির নিবন্ধন পেয়েছে। আওয়ামী লীগ ছিল নির্বাচন কমিশনের 6 নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়েছিল তারাই এখন সংস্কারের তালিম দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কারের সুযোগ নেই। এদিকে মানবিক করিডোর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে আয়োজন করা হয় এই স্মরণ সভার। যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তার স্বজনরা। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবনী আলোচনায় উঠে আসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্য গড়তে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর অবদানের কথা। আমাদের অনৈক্যের মধ্যে কিভাবে ঐক্য, বিভক্তি বিভাজনের মধ্যে কিভাবে একটা সমন্বিত আমরা একটা জায়গায় যেতে পারি, জাফরুল্লাহ চৌধুরী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। গভর্নেন্স ইজ পলিটিক্স। আপনি যে শাসন করছেন সেটা রাজনীতির বাইরে কোনো জিনিস হতে পারে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, সংস্কার প্রক্রিয়ায় সময় ক্ষেপণ করে একটি গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়নের চেষ্টা চলছে। শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, গর্তের থেকে আর বের হয় নাই, এখন গর্তের থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে। আপনি যত সংস্কারের কথা বলবেন, দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যমত হয়েছে? সবাই তো প্রস্তাব দিয়ে বসে আছে, সব রাজনৈতিক দল সংস্কারের প্রস্তাব দিয়েছে। এদিকে মাওলানা ভাসানীর লং মার্চ স্মরণে গোলটেবিল বৈঠকের আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি। সেখানে মানবিক করিডোর ইস্যুতে কথা বলেন বিএনপি নেতারা। কোনো আগ্রাসনের সাথে জড়িত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। অভিন্ন 54 নদীতে তারা যেভাবে একতরফাভাবে কাজ করে গেছে, পানি প্রত্যাহার করছে, এই যে ইউনিলেটারাল মানে পানির যে তারা উইথড্র করছে, এটা আমরা হয় জেনেও না জানার ভান করেছি যারা পলিসি মেকার ছিলেন। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন, কেউ বলেন যে হ্যাঁ চুক্তি হয়েছে, তবে চুক্তির শর্তসমূহ প্রকাশ করা যাবে না। আবার আরেক উপদেষ্টা বলেছেন যে না, আমরা এখন পর্যন্ত এই করিডোরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনো দেই নেই। জনগণ অন্ধকারে আছে। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সরকার এখনো নির্বাচনের পথে যায়নি বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। গণতন্ত্রের জন্যই তো ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।